Knowledge World BD Thirst for Knowledge. Welcome to my channel. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছো। তো আজকে আমি আমার ভিডিওতে দ্য রুলস অফ ট্রান্সলেশন নিয়ে হাজির হয়েছি। তো আমাদের অনেকের ইংরেজি বাক্য বলতে এবং লিখতে গেলে অনেক সমস্যা হয়। তো আজকে আমি আমার এই ভিডিওতে সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের কিছুটা হলেও সাহায্য করবে। তো চলো আমরা শুরু করি। মেকিং সেন্টেন্স, বাক্য তৈরিকরণ, পার্ট 1, পেজ 1 to 5 পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। টিপস 1, একটি ইংরেজি বাক্য গঠন করতে সাধারণত নিম্নের স্ট্রাকচারটি অনুসরণ করতে হয়: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্বিয়াল। আমরা সন্ধ্যায় গ্রামার পড়ি। এই বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করতে প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ও অ্যাডভার্বিয়াল খুঁজে বের করতে হবে। ভার্ব, প্রতিটি বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, মনে রাখতে হবে আমাদেরকে অবশ্যই। আমরা সন্ধ্যায় গ্রামার পড়ি, এই বাক্যটির ভার্ব হলো পড়ি, মানে রিড। মনে রাখবে, কোনো বাংলা বাক্যে ভার্ব উল্লেখ না থাকলে ইংরেজি করার সময় ভার্ব হিসেবে এম, ইজ, আর আনতে হবে। সাবজেক্ট, ভার্বের কাছে কে বা কারা বা কি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে। আমরা সন্ধ্যায় গ্রামার পড়ি, এই বাক্যটির পড়ি ভার্বটিকে কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে আমরা। লক্ষ্য করো, কারা পড়ে, আমরা, উই, এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। অবজেক্ট, ভার্বের কাছে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো অবজেক্ট। আমরা সন্ধ্যায় গ্রামার পড়ি, এই বাক্যটির পড়ি ভার্বটিকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে গ্রামার। লক্ষ্য করো, কি পড়ি, গ্রামার পড়ি। অ্যাডভার্বিয়াল, ভার্বের কাছে কখন, কোথায়, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হলো অ্যাডভার্বিয়াল। আমরা সন্ধ্যায় গ্রামার পড়ি, এই বাক্যটির পড়ি ভার্বটিকে কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে সন্ধ্যায়। লক্ষ্য করো, কখন পড়ি, সন্ধ্যায়, ইন দ্য ইভিনিং। আমরা সন্ধ্যায় গ্রামার পড়ি, এই বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করলে দাঁড়ায় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্বিয়াল। কি সাবজেক্ট, উই, ভার্ব রিড, অবজেক্ট গ্রামার, অ্যাডভার্বিয়াল ইন দ্য ইভিনিং। তাহলে কি হলো, উই রিড গ্রামার ইন দ্য ইভিনিং। টিপস 2, আছে অর্থে হ্যাভ বা ইজ বা দেয়ার ইজ এর ব্যবহার হয়। কোথাও কোনো কিছু আছে বা ছিল অর্থে দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার দিয়ে বাক্য শুরু করতে হয়। তো একে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। তার মানে ইন্ট্রোডাক্টরি মানে হচ্ছে দেয়ার কোনো সাবজেক্ট না, এ শুধু সাবজেক্টকে পরিচয় করিয়ে দিবে। তো মনে রাখবে, এসব বাক্যে সাবজেক্টটি ভার্বের পরে বসে। আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে, তাহলে দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। তারপর আমাদের গ্রামে দুজন ধনী লোক ছিলেন, দেয়ার ওয়ার টু রিচ ম্যান ইন আওয়ার ভিলেজ। এখানে দেয়ার ওয়ার হয়েছে কারণ এখানে টু রিচ ম্যান, সাবজেক্ট হচ্ছে প্লুরাল, এজন্য ওয়ার হয়েছে। আকাশে মেঘ বা কোনো মেঘ ছিল না, তাহলে বলতে হবে দেয়ার ওয়ার নো ক্লাউডস ইন দ্য স্কাই, অথবা দেয়ার ওয়াজ নো ক্লাউড ইন দ্য স্কাই, অথবা দেয়ার ওয়াজ নট এনি ক্লাউড ইন দ্য স্কাই। বাগানে ফুল বা কোনো ফুল ছিল না, তাহলে বলতে হবে দেয়ার ওয়াজ নো ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন, অথবা দেয়ার ওয়াজ নট এনি ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন, অথবা দেয়ার ওয়ার নো ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। কলেজে শিক্ষার্থী বা কোনো শিক্ষার্থী ছিল না, দেয়ার ওয়াজ নো স্টুডেন্ট ইন দ্য কলেজ, দেয়ার ওয়াজ নট এনি স্টুডেন্ট ইন দ্য কলেজ, দেয়ার ওয়ার নো স্টুডেন্টস ইন দ্য কলেজ। কারো কোনো কিছু আছে বা ছিল বোঝাতে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বা হ্যাড বসাতে হয়। রহিমের একটি কলম আছে, রহিম হ্যাজ এ পেন। আমার একটি কলম ছিল, আই হ্যাড এ পেন। তার কিছু সমস্যা আছে, হি হ্যাজ সাম প্রবলেমস। তার লেখার কিছু সমস্যা আছে, হি হ্যাজ সাম প্রবলেমস ইন রাইটিং। শিক্ষার্থীদের আগ্রহ আছে, দ্য স্টুডেন্টস হ্যাভ ইন্টারেস্ট। কেউ কোনো অবস্থায় আছে বা ছিল বোঝাতে সাবজেক্ট প্লাস এম, ইজ আর ওয়াজ এর বসাতে হয়। লোকটি সৎ ছিল, দ্য ম্যান ওয়াজ অনেস্ট। আমি ভালো আছি, আই এম ফাইন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। তারা সমাজে শত্রু ছিল, দে ওয়ার দ্য এনিমিস অফ দ্য সোসাইটি।
আমরা গ্রামের অধিবাসী ছিলাম। উই ওয়ার দ্য ইনহ্যাবিটেন্টস অফ এ ভিলেজ। ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমাদের একটি বিদ্যালয় আছে, তাহলে উই হ্যাভ এ স্কুল। বিদ্যালয়টির সামনে একটি মাঠ আছে, বলতে হবে দেয়ার ইজ এ ফিল্ড ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। মাঠটি অনেক সুন্দর ছিল। দ্য ফিল্ড ওয়াজ ভেরি বিউটিফুল। বিদ্যালয়টিতে 25টি শ্রেণীকক্ষ আছে, তাহলে বলতে হবে দেয়ার আর 25 ক্লাসরুমস ইন দ্য স্কুল। প্রতিটি শ্রেণীকক্ষে একটি টেবিল, একটি চেয়ার ও 30টি বেঞ্চ আছে। বলতে হবে দেয়ার আর এ টেবিল, এ চেয়ার অ্যান্ড 30 বেঞ্চেস ইন ইচ ক্লাস। বিদ্যালয়টির অনেক সুনাম আছে, তাই বলতে হবে দ্য স্কুল হ্যাজ এ লট অফ ফেম। তো টিপস 3, অনেক সময় বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট অথবা এক্সটেনশন অনেক বড় হতে পারে। এক্সটেনশন মানে বাকি অংশ, হ্যাঁ, বড় হতে পারে। তো সেক্ষেত্রে শব্দগুচ্ছ যে ক্রম অনুসারে থাকবে সে ক্রম অনুসারে অনুবাদ করতে হবে। যেমন রহিম একজন খুব ভালো ছাত্র ছিল, এখানে শব্দগুচ্ছ হচ্ছে একজন খুব ভালো ছাত্র। তো এখানে 4টি শব্দ মিলে একটি শব্দগুচ্ছ হয়েছে। তো রহিম বলতে হবে আমাদেরকে রহিম ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট। আবার কখনো কখনো একাধিক শব্দগুচ্ছ বিভক্তি, যাকে আমরা ইংলিশে প্রিপোজিশন নামে চিনি, তো বিভক্তি দিয়ে যুক্ত থাকে। সেক্ষেত্রে বিভক্তির পরের অংশ বিভক্তি প্লাস বিভক্তির পূর্বের অংশ, এখানে পর্বে রয়ে গেছে, পূর্বের অংশ বসবে, মানে আগের অংশটা বসবে। যেমন রহিম আমাদের বিখ্যাত স্কুলের একজন ভালো ছাত্র ছিল। তো এখানে প্রিপোজিশন কোনটা, এইটুক শব্দগুচ্ছ প্রিপোজিশন কোন জায়গায়, যে স্কুলের, এই যে এখানে র র এর, এটা ইংলিশে অফ প্রিপোজিশন, মনে রাখতে হবে। তো এখানে এর বিভক্তি দিয়ে দুটো অংশ যুক্ত আছে, হ্যাঁ, যেমন আমাদের বিখ্যাত স্কুল প্লাস এর প্লাস একজন ভালো ছাত্র। তাই বলতে হবে রহিম ওয়াজ এ গুড স্টুডেন্ট অফ আওয়ার স্কুল। তো পিছের থেকে হয়েছে যে একজন ভালো ছাত্র আগে আসছে, এ গুড স্টুডেন্ট, তারপর অফ হয়েছে, তারপর আওয়ার ফেমাস স্কুল, আমাদের বিখ্যাত স্কুল, এটা ইংলিশে পিছে হয়েছে আওয়ার ফেমাস স্কুল। মোর রুলস, বাস্তবতার অভিজ্ঞতা থেকে, ফ্রম দ্য এক্সপিরিয়েন্স অফ রিয়েলিটি, হৃদয়ের অনুভূতি থেকে, ফ্রম দ্য ফিলিংস অফ হার্ট। তারপর জ্ঞানের জগৎ থেকে, হ্যাঁ, ফ্রম দ্য ওয়ার্ল্ড অথবা রিয়ালম অফ নলেজ। শৈশবের স্মৃতি থেকে, ফ্রম দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড। প্রকৃতির ভান্ডার থেকে, ফ্রম দ্য স্টোর অফ নেচার। তো আমরা দুইটা কমপ্লিট সেন্টেন্স পড়ব। হৃদয়ের অনুভূতি থেকে আমরা আপনাদের স্বাগত জানাই। তো বলতে হবে উই ওয়েলকাম ইউ ফ্রম দ্য ফিলিংস অফ হার্ট। প্রকৃতির ভান্ডার থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি। উই হ্যাভ অবটেইনড মেনি থিংস ফ্রম দ্য স্টোর অফ নেচার। বি, জীবনের শিক্ষা থেকে বলতে হবে ফ্রম দ্য টিচিং অফ লাইফ। মানুষের চিন্তা থেকে বলতে হবে ফ্রম দ্য থিঙ্কিং অফ ম্যান। লেখকদের লেখা থেকে বলতে হবে ফ্রম দ্য রাইটিং অফ রাইটার্স। বইয়ের পড়া থেকে বলতে হবে ফ্রম দ্য রিডিং অফ এ বুক। খবর শোনা থেকে বলতে হবে ফ্রম দ্য হিয়ারিং অফ দ্য নিউজ। তো আমরা দুইটা কমপ্লিট সেন্টেন্স পড়ব, যে লেখকদের লেখা থেকে আমরা তথ্য সংগ্রহ করব। তো বলতে হবে উই শ্যাল কালেক্ট ইনফরমেশন ফ্রম দ্য রাইটিং অফ রাইটার্স। মানুষের চিন্তা থেকে নতুন কিছু আবিষ্কৃত হবে। বলতে হবে সামথিং নিউ উইল বি ডিসকভার্ড ফ্রম দ্য থিঙ্কিং অফ ম্যান। তো সি, আমাদের দেশের অবস্থা সম্পর্কে বলতে হবে অ্যাবাউট দ্য কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি। তাদের দেশের সমাজ সম্পর্কে বলতে হবে অ্যাবাউট দ্য সোসাইটি অফ দেয়ার কান্ট্রি। আমাদের পার্শ্ববর্তী দেশের অর্থনীতি অবস্থা সম্পর্কে বলতে হবে অ্যাবাউট দ্য ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার নেইবারিং কান্ট্রিজ। তোমাদের গ্রামের প্রকৃতি সম্পর্কে বলতে হবে অ্যাবাউট দ্য নেচার অফ ইউর ভিলেজ। তার বক্তব্যের গুরুত্ব সম্পর্কে বলতে হবে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ হিজ স্পিচ। তো দুইটা কমপ্লিট সেন্টেন্স পড়ব। তার বক্তব্যের গুরুত্ব সম্পর্কে আমি কিছু বলতে চাই। বলতে হবে আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ হিজ স্পিচ। আমাদের পার্শ্ববর্তী দেশের অর্থনীতি সম্পর্কে আমি কিছু বলতে পারি না, তাহলে বলতে হবে আই কান্ট সে এনিথিং অ্যাবাউট দ্য ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার নেইবারিং কান্ট্রিজ। তো ডি, সমাজের অপরাধ নিয়ন্ত্রণ করার সামর্থ্য, তাহলে বলতে হবে দ্য অ্যাবিলিটি অফ দ্য সোসাইটি টু কন্ট্রোল দ্য ইভিলস। শিক্ষার্থীদের ইংরেজি শেখার আগ্রহ, বলতে হবে দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস টু লার্ন ইংলিশ। মানব জীবনের বাঁচার ইচ্ছা, বলতে হবে দ্য ডিজায়ার অফ হিউম্যান লাইফ টু লাইভ। তারপর
শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার বাসনা, বলতে হবে দ্য ডিজায়ার অফ দ্য স্টুডেন্টস টু বিল্ড ফিউচার। লোকদের সত্যকে স্বীকার করার প্রবণতা, বলতে হবে দ্য টেন্ডেন্সি অফ দ্য পিপল টু অ্যাকনলেজ দ্য ট্রুথ। তো আমরা দুইটা কমপ্লিট সেন্টেন্স পড়ব। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার বাসনা আমরা মূল্যায়ন করি, বলতে হবে উই অ্যাপ্রিসিয়েট দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস টু বিল্ড ফিউচার। মানব জীবনের বাঁচার ইচ্ছা চিরন্তন, বলতে হবে দ্য ডিজায়ার অফ হিউম্যান লাইফ টু লাইভ ইজ ইউনিভার্সাল। তো টিপস 4, ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ বলতে টু প্লাস ভার্ব ওয়ান, এটাকে ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভ ভার্ব, তারপর জিরান ভার্বের সাথে আইএনজি, এটাকে জিরান ভার্ব বলা হয়। প্লাস বি মানে আমি যার ওয়াজের বি ভার্ব যেটা, প্লাস কমপ্লিমেন্ট মানে বাকি অংশ মানে কমপ্লিমেন্ট হচ্ছে আরেকটা, এটা অবজেক্ট না। এই ধরনের স্ট্রাকচারকে ইট ইজ প্লাস ইনফিনিটিভ দিয়েও করা যাবে, মানে দুইভাবেই করা যাবে। তো কাজটি করা কঠিন ছিল, টু ডু দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট এবার বলা যাবে। তারপর ডুইং দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট, এই যে এখানে টু ডু, টু প্লাস ডু, হ্যাঁ ভার্ব, এটা ইনফিনিটিভ। আবার ডুইং, ডু এর সাথে আইএনজি, এটা হচ্ছে জিরান, হ্যাঁ ডুইং দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট। তারপর আবার বলা যাবে অথবা ইট ওয়াজ ডিফিকাল্ট টু ডু দ্য ওয়ার্ক। ঠিক একইভাবে প্রস্তাবটি গ্রহণ করা ছিল সহজ, তাহলে বলতে পারি টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল ওয়াজ ইজি, অথবা অ্যাকসেপ্টিং দ্য প্রপোজাল ওয়াজ ইজি, অথবা ইট ওয়াজ ইজি টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। ওকে, তো আইনটি মেনে চলা কষ্টকর ছিল, তো বলতে পারি টু অবে দ্য ল ওয়াজ ট্রাবলসাম, অথবা অবেইং দ্য ল ওয়াজ ট্রাবলসাম, অথবা ইট ওয়াজ ট্রাবলসাম টু অবে দ্য ল। সৎ হওয়া ছিল কঠিন, তো বলতে পারি ইট ওয়াজ ডিফিকাল্ট টু বি অনেস্ট, অথবা টু বি অনেস্ট ওয়াজ ডিফিকাল্ট, অথবা বিং অনেস্ট ওয়াজ ডিফিকাল্ট। বড় হওয়া ছিল কষ্টসাধ্য, তো বলতে পারি ইট ওয়াজ ট্রাবলসাম টু বি গ্রেট, অথবা টু বি গ্রেট ওয়াজ ট্রাবলসাম, অথবা বিং গ্রেট ওয়াজ ট্রাবলসাম। সুখী হওয়া ছিল একটি লক্ষ্য, ইট ওয়াজ দ্য এইম টু বি হ্যাপি, অথবা টু বি হ্যাপি ওয়াজ দ্য এইম, অথবা বিং হ্যাপি ওয়াজ দ্য এইম। ইংরেজি শেখা কঠিন নয়, তো বলতে পারি ইট ইজ নট ডিফিকাল্ট অথবা হার্ড টু লার্ন ইংলিশ, অথবা টু লার্ন ইংলিশ ইজেন্ট ডিফিকাল্ট, অথবা লার্নিং ইংলিশ ইজেন্ট হার্ড অথবা ডিফিকাল্ট। ইংরেজি শেখা সহজ নয়, ইট ইজ নট ইজি টু লার্ন ইংলিশ, অথবা টু লার্ন ইংলিশ ইজেন্ট ইজি, অথবা লার্নিং ইংলিশ ইজেন্ট ইজি। জ্ঞান অর্জন করা কঠিন, তো বলতে পারি ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাকোয়ার অথবা গেইন নলেজ, অথবা টু অ্যাকোয়ার নলেজ ইজ ডিফিকাল্ট, অথবা অ্যাকোয়ারিং নলেজ ইজ ডিফিকাল্ট। অন্যায় করা আমাদের জন্য ধ্বংসাত্মক, তো বলতে পারি ইট ইজ ডিস্ট্রাকটিভ ফর আস টু ডু ইনজাস্টিস, অথবা টু ডু ইনজাস্টিস ইজ ডিস্ট্রাকটিভ ফর আস, অথবা ডুইং ইনজাস্টিস ইজ ডিস্ট্রাকটিভ ফর আস। ওকে, সময় নষ্ট করা খারাপ, তো বলতে পারি ইট ইজ ব্যাড টু ওয়েস্ট টাইম, অথবা টু ওয়েস্ট টাইম ইজ ব্যাড, অথবা ওয়েস্টিং টাইম ইজ ব্যাড। তো এখন আমরা ইউজ অফ মডাল অক্সিলারি ভার্বে যাব। তো এখানে শ্যাল ভার্ব, হ্যাঁ, তো এটার ব্যবহার করব। ফিউচার টেন্স বোঝাতে মূল ভার্বের সাথে শ্যালের ব্যবহার করা হয়, এটা শুধুমাত্র ফার্স্ট পারসন আই বা উই এর ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমি এখন ঘুমাতে যাব, তো বলতে পারি উই শ্যাল গো টু বেড নাও। প্রস্তাব করতে বা মতামত চাইতে প্রশ্নবোধক বাক্যে শ্যাল ব্যবহার করা হয়। আমরা কি হাঁটতে বাইরে যাব, শ্যাল উই গো আউট ফর এ ওয়াক। কোনো কিছু করতে পারবে বোঝাতে শ্যাল বি এবল টু অথবা উইল বি এবল টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়। যেমন সে একাকী যেতে পারবে, হি উইল বি এবল টু গো অ্যালোন। সে কাজটি করতে পারবে, হ্যাঁ, হি উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। তারা কিছু লিখতে পারবে, দে উইল বি এবল টু রাইট সামথিং। আমরা খেলতে পারবো, উই শ্যাল বি এবল টু প্লে। তারা আসতে পারবে না, দে উইল নট বি এবল টু কাম। তো শুড অর্থ উচিত, আমরা শুডে ব্যবহার করব। বর্তমান বা ভবিষ্যতে উচিত বা কর্তব্য প্রকাশ করার জন্য শুড বা অট টু ব্যবহার করা হয়, তবে অট টু বেশি জোর প্রকাশ করে। পিতামাতাকে আমাদের সম্মান করা উচিত, তো
তো বলতে পারি উই শুড অবে আওয়ার প্যারেন্টস, অথবা উই অট টু অবে আওয়ার প্যারেন্টস। অট টু মানে উচিত। হ্যাঁ, লেস্ট অর্থ হচ্ছে নতুবা বা তা না হলে। এই ধরনের এই লেট যুক্ত বাক্যাংশে শুডে ব্যবহার করতেই হবে। যেমন কঠোর পরিশ্রম করো, নতুবা অথবা তা না হলে তুমি ফেল করবে। তো বলতে পারি ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল। অতীতে কোনো কিছু করা উচিত ছিল বা কর্তব্য ছিল বোঝাতে শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। যেমন তোমার সেখানে যাওয়া উচিত ছিল, তাহলে বলতে হবে উই শুড হ্যাভ গন দেয়ার। তোমরা এক্সারসাইজ করব। আমাদের অপেক্ষা করা উচিত, বলতে হবে উই শুড ওয়েট। তোমার যাওয়া উচিত, তো বলতে পারি উই শুড গো। তার পড়াশোনা করা উচিত, হি শুড স্টাডি। তোমার সময় নষ্ট করা উচিত না, বলতে হবে ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। তার একাকী যাওয়া উচিত না, তাহলে বলতে হবে হি শুড নট গো অ্যালোন। তোমার কাজটি শেষ করা উচিত ছিল, তাহলে বলতে হবে ইউ শুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তাদের যাওয়া উচিত ছিল, বলতে হবে দে শুড হ্যাভ গন। তার উচিত ছিল ব্যাপারটি বিবেচনা করা, বলতে হবে হি শুড হ্যাভ কনসিডার্ড দ্য ম্যাটার। তোমার অপেক্ষা করা উচিত হয়নি অথবা উচিত ছিল না, তাহলে বলতে হবে ইউ শুডন্ট হ্যাভ ওয়েটেড। তাদের কাজটি শুরু করা উচিত হয়নি বা উচিত ছিল না, তাহলে বলতে হবে দে শুডন্ট হ্যাভ স্টার্টেড দ্য ওয়ার্ক। উইল ভার্বের সাথে বেবো বা যুক্ত করে, অথবা উড একই বেবো বা যুক্ত করে। তো ভবিষ্যতের কাজ বোঝাতে মূল ভার্বের সাথে উইল ব্যবহার করা হয়। এটা সব পার্সনই ব্যবহার করা যায়। আমি লন্ডন যাব, তাহলে বলতে হবে আই উইল গো টু লন্ডন। তারা সমাবেশে যাবে, বলতে হবে দে উইল গো টু দ্য মিটিং। বিনয় মিশ্রিত অনুরোধমূলক বাক্য বোঝাতে প্রশ্নবোধক বাক্যে বিনয় মিশ্রিত অনুরোধ বোঝাতে প্রশ্নবোধক বাক্যে উইল বা উড ব্যবহার করা হয়। যেমন দয়া করে তুমি কি দরজাটা খুলবে, তাহলে বলতে হবে উড অথবা উইল ইউ ওপেন দ্য ডোর। অতীতের অনিয়মিত অভ্যাস বোঝাতে উড ব্যবহার করা হয়। আমি প্রায় দেরিতে স্কুলে যেতাম, তাহলে বলতে পারি আই উড অফেন গো টু স্কুল লেট। কোনো কিছু করতে চাও বা ভদ্রতা অর্থে উড লাইক টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়। যেমন সে কিছু বলতে চায়, তো বলতে হবে হি উড লাইক টু সে সামথিং। তারা এখানে আসতে চায়, বলতে হবে দে উড লাইক টু কাম হেয়ার। আমরা যেতে চাই, বলতে হবে উই উড লাইক টু গো। তারা অপেক্ষা করতে চায় না, তাহলে বলতে হবে দে উড নট লাইক টু ওয়েট। আপনি কিছু বলতে চান, আপনি কি কিছু বলতে চান, তাহলে বলতে হবে উড ইউ লাইক টু সে সামথিং। উড রেদার দেন এর অর্থ হচ্ছে বরং করার চেয়ে। কোনো কিছুর প্রতি অধিক পছন্দ বোঝাতে উড রেদার ব্যবহার করা হয়। যেমন ভিক্ষা করার চেয়ে আমি বরং মরবো, তাহলে বলতে পারি আই উড রেদার ডাই দেন বেগ। মাস্ট অবশ্যই করবে এরকম বোঝাতে। তো নির্দেশ বোঝাতে মাস্ট ব্যবহার করা হয়। তুমি অবশ্যই সকাল 8টার মধ্যে স্কুলে আসবে, তাহলে বলতে হবে ইউ মাস্ট কাম টু স্কুল বাই 8 AM। ব্যক্তিগত বাধ্যবাধকতা বোঝাতে আমার পরীক্ষা আগামীকাল শুরু হবে, তাহলে বলতে হবে মাই এক্সামিনেশন উইল স্টার্ট টুমরো। আমি অবশ্যই এখন বাড়ি যাব, তাহলে বলতে হবে আই মাস্ট গো হোম নাও। জোর সুপারিশ বোঝাতে মাস্টে ব্যবহার করা হয়। তুমি অসুস্থ, তুমি অবশ্যই ডাক্তার দেখাবে, তো বলতে হবে ইউ আর ইল ইউ মাস্ট সি এ ডক্টর। রিমু আজ অনুপস্থিত, সে অবশ্যই অসুস্থ হবে, তাহলে বলতে হবে রিমু ইজ অ্যাবসেন্ট টুডে, শি মাস্ট বি ইল। তো জানা তথ্য থেকে সঙ্গত অতীতের ঘটনা অনুমান করতে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। তো রাস্তা ভিজা, গত রাতে অবশ্যই বৃষ্টি হয়েছিল, তাই বলতে হবে দ্য রোড ইজ ওয়েট, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। তো এক্সারসাইজ দেখি আমরা। তিনি অবশ্যই আসবেন, তাহলে বলতে হবে হি মাস্ট কাম। তারা অবশ্যই সত্যকে গ্রহণ করবে, তাহলে বলতে হবে দে মাস্ট অ্যাকসেপ্ট দ্য ট্রুথ। শিক্ষার্থীরা অবশ্যই জ্ঞান অর্জন করবে, তাহলে বলতে হবে দ্য স্টুডেন্টস মাস্ট অ্যাকোয়ার নলেজ। সে অবশ্যই দাঁড়াবে না, তাহলে বলতে হবে হি মাসেন্ট স্ট্যান্ড। তোমরা অবশ্যই অপেক্ষা করবে না, ইউ মাসেন্ট ওয়েট। সে অবশ্যই কাজটি শেষ করে থাকবে, হ্যাঁ, অথবা সে অবশ্যই কাজটি শেষ করেছে, তাহলে বলতে হবে হি মাস্ট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তারা অবশ্যই ব্যাপারটি শুনে থাকবে অথবা শুনেছে, দে মাস্ট হ্যাভ হেয়ার্ড দ্য ম্যাটার। লোকটি অবশ্যই কিছু ভুল করে থাকবে অথবা ভুল করেছে,
দ্য ম্যান মাস্ট হ্যাভ ডান সামথিং রং, সংবাদটি অবশ্যই তাদেরকে আঘাত করে থাকবে অথবা অবশ্যই আঘাত করেছে। দ্য নিউজ মাস্ট হ্যাভ হার্ট দেম, হ্যাভ টু অথবা হ্যাজ টু, হ্যাঁ এটা করতে হবে, আর হ্যাড টু করতে হতো, করতে হয়েছিল, করতে হলো ইত্যাদিতে ব্যবহার করা হয়। যেমন বাধ্যবাধকতা বোঝাতে আমাদেরকে ইংরেজি শিখতে হবে, বলতে হবে উই হ্যাভ টু লার্ন ইংলিশ। তো এক্সারসাইজ, তোমাকে যেতে হবে না, তাহলে বলতে হবে ইউ ডোন্ট হ্যাভ টু গো। তাদেরকে আসতে হবে না, বলতে হবে দে ডোন্ট হ্যাভ টু কাম। তাকে অপেক্ষা করতে হবে না, বলতে হবে হি ডাজ নট হ্যাভ টু ওয়েট। লোকটিকে বলতে হবে না, বলতে তাহলে দ্য ম্যান ডাজেন্ট হ্যাভ টু টেল, তাকে তাড়াতাড়ি যেতে হয়েছিল, তাহলে বলতে হবে হি হ্যাড টু গো সুন। আমাদেরকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল, বলতে হবে উই হ্যাড টু ফেস মেনি প্রবলেমস। সবাইকে অপেক্ষা করতে হয়েছিল, বলতে হবে এভরিবডি হ্যাড টু ওয়েট। তাদেরকে ধৈর্য ধরতে হয়েছিল, বলতে হবে দে হ্যাড টু টেক পেশেন্স। ক্যান অর্থ করতে পারা, করতে পারো, করতে পারে অর্থে ব্যবহার করা হয়। তো কোনো কিছু করার ক্ষমতা বা সামর্থ্য আছে বোঝাতে ক্যান ব্যবহার করা হয়। রাইমা ফুটবল খেলতে পারে, তাহলে বলতে হবে রাইমা ক্যান প্লে ফুটবল। অনুমতি চাওয়া বা অনুমতি দেওয়া অর্থে ক্যান ব্যবহার করা হয়, তবে মেয়ে শব্দটিও ব্যবহার করা যায় এবং এটি বেশি ফর্মাল বা ভদ্রতা বোঝাতে ব্যবহার করা হয়। যেমন পুত্র, মা আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ। সন, ক্যান আই কাম ইন মাম? মা, হ্যাঁ আসতে পারো। মাদার, ইয়েস ইউ ক্যান। এক্সারসাইজ, তারা তোমাকে সাহায্য করতে পারে, দে ক্যান হেল্প ইউ। সে কাজটি করতে পারে, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। লোকটি বুঝতে পারে না, দ্য ম্যান কান্ট আন্ডারস্ট্যান্ড। সে ইংরেজি বলতে পারে না, হি কান্ট স্পিক ইংলিশ। কুড, করতে পারতো, করতে পারতাম, করতে পারতেন অর্থ বুঝাতে। অতীতের স্থায়ী ক্ষমতা বোঝাতে কুড ব্যবহার করা হয়, তবে কোনো অনুকূল পরিবেশের কারণে কোনো কাজ করতে সক্ষম হয়েছিল বোঝাতে ওয়াজ এবল টু অথবা ওয়ার এবল টু অথবা ম্যানেজ টু ব্যবহার করতে হয়। যেমন আমি যখন ছোট ছিলাম তখন আমি সাঁতার কাটতে পারতাম, তাহলে বলতে হবে আই কুড সুইম হোয়েন আই ওয়াজ ইয়াং। আমি ভর্তি পরীক্ষায় পাশ করতে সক্ষম হয়েছিলাম, তাহলে বলতে হবে আই ম্যানেজ টু অথবা আই ওয়াজ এবল টু অথবা হ্যাঁ ঠিক আছে, আই ম্যানেজ টু অথবা আই ওয়াজ এবল টু পাস দ্য অ্যাডমিশন টেস্ট। বিনয় মিশ্রিত অনুরোধ বোঝাতে প্রশ্নবোধক বাক্য ব্যবহার করা হয়। তোমার ক্যামেরাটি কি আমাকে ধার দিবে? তাই বলতে হবে কুড ইউ ল্যান্ড মি ইউর ক্যামেরা। অতীতে কোনো কাজ করার ক্ষমতা বা সুযোগ ছিল কিন্তু সেই সুযোগ বা ক্ষমতা কাজে লাগানো হয়নি, এমন ধারণা প্রকাশ করতে গেলে কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। যেমন শিক্ষক, তুমি আমাকে ফোন করতে পারতে, তো টিচার ইউ কুড হ্যাভ ফোনড মি। ছাত্র, কিন্তু স্যার আমি ভয় পেয়েছিলাম। স্টুডেন্ট, বাট আই ওয়াজ অ্যাফ্রেড স্যার। তো মে অর্থ পারো, পারে, পারি। অনুমতি চাওয়া বা অনুমতি দেওয়া অর্থে শুধু মে ব্যবহার করা হয়, এটি ক্যানের চেয়েও বেশি ভদ্র আচরণ, বেশি বা ভদ্রচিত। শিক্ষক, স্যার আমি কি ভেতরে আসতে পারি? স্টুডেন্ট, মে আই কাম ইন স্যার? শিক্ষক, হ্যাঁ আসতে পারো। টিচার, ইয়েস ইউ মে। তো ভবিষ্যৎ সম্বন্ধে অনুমান প্রকাশ করতে মে ব্যবহার করা হয়। যেমন আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে। দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট মে রেইন। আশীর্বাদ প্রকাশ করতে অপটেটিভ সেন্টেন্সে মে ব্যবহার করা হয়। যেমন তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। কেউ কিছু অতীতে করে থাকতে পারে অর্থে মে হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। যেমন সে কাজটি করে থাকতে পারে, হি মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারা নাও আসতে পারে, দে মেন্ট কাম। সে তোমাকে সাহায্য করতে পারে, হি মে হেল্প ইউ। লোকটি তোমাকে নাও চিনতে পারে, দ্য ম্যান মেন্ট রিকগনাইজ ইউ। তুমি আমাকে ভুল বুঝতে পারো, ইউ মে মিসআন্ডারস্ট্যান্ড মি। সেটা তোমাদের জন্য ভালো নাও হতে পারে, দ্যাট মেন্ট বি গুড ফর ইউ। বিষয়টি দুর্বোধ্য হতে পারে, দ্য ম্যাটার মে বি রিকন্ডাইট। তার কাজকর্ম সন্তোষজনক নাও হতে পারে, হিজ অ্যাক্টিভিটিস মেন্ট বি স্যাটিসফ্যাক্টরি। তিনি রাগান্বিত হতে পারেন, হি মে বি অ্যাংরি। তার ব্যবসাটি শুরু করে থাকতে পারে, তারা ব্যবসাটি শুরু করে থাকতে পারে। দে মে হ্যাভ স্টার্টেড দ্য বিজনেস। লোকটি কাজটি শেষ করে থাকতে পারে, দ্য ম্যান মে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। শিক্ষার্থীরা বইটি পড়ে থাকতে পারে, দ্য স্টুডেন্টস মে হ্যাভ রিড দ্য বুক।
মাইট হতে পারে অর্থে বোঝাতে। ভবিষ্যৎ সম্বন্ধে অনুমান প্রকাশ করতে মাইট ব্যবহার করা হয়, তবে এটি বেশি অনিশ্চয়তা প্রকাশ করে। আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে। দ্য স্কাই ইজ সামহাট ক্লাউডি, ইট মাইট রেইন। বর্তমান ঘটনার সম্বন্ধে অনুমান প্রকাশ করতে মাইট বি প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়। যেমন সে অনুপস্থিত, সে হয়তো ঘুমাচ্ছে। হি ইজ অ্যাবসেন্ট, হি মাইট বি স্লিপিং। নিড অর্থ প্রয়োজন বা প্রয়োজন নেই, দরকার নেই ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়। যেমন সাধারণত প্রয়োজন নেই অর্থে না বোধক বাক্যে ব্যবহার করা হয় নিড। তোমার সেখানে যাওয়ার দরকার নেই বলতে হবে ইউ নিড নট গো দেয়ার। অতীতে কোনো একটি কাজ করার প্রয়োজন ছিল না, এই অর্থে নিড নট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। যেমন আমার জন্য তোমার জামা কেনার দরকার ছিল না বলতে হবে ইউ নিড নট হ্যাভ বট মি এ শার্ট। তো ভিডিও শেষ করার আগে সুপ্রিয় শিক্ষার্থীদেরকে আমি একটা কথাই বলতে চাই যে লার্নিং ইজ নেভার ডান উইথাউট এরর্স অ্যান্ড ডিফিট বলেছেন ভ্লাদিমির লেনিন, যে ত্রুটি এবং পরাজয় ছাড়া কখনো শেখা হয় না। তো আমরা যদি কখনো কোনো ভুল করে থাকি, ইচ্ছাকৃতই হোক আর অনিচ্ছাকৃতই হোক, তাহলে আমাদের হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, আমাদের সে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমাদের প্রচেষ্টাটাকে আগের থেকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, দ্বিগুণ বাড়িয়ে দিতে হবে। মনে রাখতে হবে সমাজ আমাদের অর্জনটাকে যতটা না প্রাধান্য দেয় তার চেয়ে বেশি প্রাধান্য দেয় বা দিয়ে থাকে আমাদের ব্যর্থতাকে। তো এটাই বাস্তবতা, এটাই সত্য। তো আমাদের সবসময় আমাদের প্রচেষ্টাকে চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে আল্লাহ ধৈর্য ধারণকারীকে নিরাশ করে না। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবে, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.